প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা যে বিরতির আগে ৮৮,৮০০ কোটি টাকা বাজেটের ঘাটতি বলা হয়েছে, এবং আপনার কাছে আমার প্রশ্ন যে এটি খুব বেশি মানে ঘাটতি কিনা, বা মানে এত বড় বিশাল ঘাটতি নিয়ে বাজেট, এত বড় বিশাল বাজেট যেহেতু ঘাটতিটাও তো বিশালই হবে, তারপরে কোন ডেভেলপিং কান্ট্রিতে ঘাটতি বাজেট হবেই। কেননা আপনি ডেভেলপড কান্ট্রিতে, মিডল ইনকাম কান্ট্রিতে বাজেট কিন্তু ঘাটতি হবে না, কিন্তু এখানে ঘাটতি হবে এই জন্য যে আমার প্রচেষ্টা থাকতে হবে ঘাটতিকে কমিয়ে ফেলা এবং ঘাটতিকে পূরণ করা। এইটা যদি ঘাটতি আপনার না থাকে, আমরা যদি সাফিসিয়েন্ট মনে করি যে আমরা একটা বাজেট দিলাম, তাহলে তো আমাদের আগের দিকে সামলানো কোনো না। কিন্তু যে হিসাবে বিগত দিনগুলোতে ঘাটতি বাজেট যেভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, আমি আশা করি এবারে ঘাটতি বাজেটও আমাদের সেইভাবেই ইমপ্লিমেন্ট করতে পারবে তারা। সেই জন্য বললাম যে বাজেট দেওয়াটা বড় কথা না, বাস্তবায়িত করাই হলো বড় কথা। স্যার, এটা আমার যে এটা আমার জিডিপির এখনো 5% 5% ভিতরেই আছে। হ্যাঁ, 5% আছে। এখানে আমাদের মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা তেমন মানে এটা খুবই স্বাভাবিক। একটা সাধারণত ধরা হয় 4.7% কিংবা সর্বোচ্চ 5% ধরা হয়। আমার মনে হয় যে বিশাল বাজারে এটা আমাদের বেশি বলবেন তখনই যখন রেশিওতে অনেক উপরে উঠে যায়, তখন বেশি বলবেন। বাজেট বড়, তার ঘাটতিও বড়। আমাদের রেশিওতে 5% এর নিচে থাকলেই হয়। এর সবচেয়ে বড় প্রবলেম আমাদের বাজেট, আমাদের এটা প্রকল্প বাস্তবায়নে আগের চাইতে যে গতানুগতিক যে বাজেট চলছে সেক্ষেত্রে ব্যতিক্রম আনতে হবে। বাজেট দিলাম, সক্ষমতা বাড়াতে হবে, স্কিলনেস বাড়াতে হবে, এবং এইটা যে বিশেষ করে অনেকগুলো অনেক সময় দেখা যায় যে প্রকল্প নেওয়ার সময় অনেক সময় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা না রেখে রাজনৈতিক বিবেচনাটা বেশি আসে। এটা কিন্তু কিছুদিন আগে যে ইয়েটা হয়েছে আইএমইডি যে দিয়েছে, পরিকল্পনা কমিশন কর্তৃক যে কমিটি গঠন হয়েছিল, যারা রিপোর্টটা দিয়েছে অর্থাৎ আইএমইডি, তারা বলেছে যে প্রতি বছর শুধুমাত্র আমাদের এই সময় মতো প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয় আমাদের বছর 9,000 কোটি টাকা খরচা দিতে হয়। স্যার, আমি একেবারে অনুষ্ঠানের শেষ ধাপে স্যার শফিকুজ্জামান স্যারের কথা সূত্র ধরে বাজেটের মানে প্রায় 8ম অধ্যায়ে অর্থমন্ত্রী বলছেন যে আমরা যে কাজগুলো করেছি সেই উপলব্ধি থেকে আমাদের মনে হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্ন সংস্কার কার্যক্রমটা প্রয়োজন, এবং সেটি কিভাবে হবে সেটির কথা তিনি বলেছেন। এই বাজেটের এই দিকটি আমার নতুন মনে হয়েছে, এবং সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। তো সেটি আমরা আলোচনার মধ্য দিয়ে নানান ভাবে আসে। সবসময় আমরা এই অনুষ্ঠানগুলোর মধ্য থেকে বলার চেষ্টা করি, আমরা যদি জনগণের কাছে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু কোনো অর্জনই অর্জন না। কি বলবেন? সুশাসনের মূল দুটো শর্ত। একটা শর্ত হলো দুষ্টের দমন, আরেকটা শর্ত হচ্ছে শিষ্টের পালন। এখন যদি আপনি দুষ্টের দমন করার সময় দলীয় লোককে একটু বেশি সুবিধা দেন আর ভিন্ন দলের লোককে একটু বেশি দমন করেন, তাহলেই সুশাসন কিন্তু ভেঙে গেল। আর শিষ্টের পালনের সময় আপনি যদি দলীয় লোককে পালন করেন আর একটু অসুবিধা নাই, আর আপনার দলের বাইরের সে শিষ্ট হলেও তাকে শাস্তি দেন, তাহলেও সুশাসন ভেঙে গেল। সুতরাং আপনি মেরিটোক্রেসিতে যাচ্ছেন কিনা, আপনি রিজনিং এ যাচ্ছেন কিনা, এবং আপনি ওই যে বিচারক যেরকম চোখ বন্ধ করে বিচার করে সেরকম যাচ্ছেন কিনা। আমি জামাতের কথা বলছি না, যারা স্বাধীনতা মানে না বা যারা সুশাসন টুশাসনেরও ধার ধারে না, যারা নিজেরাই দুঃশাসন করতে চায় তাদের কথা বলছি না। কিন্তু বিজনেস হচ্ছে, এডুকেশন হচ্ছে, স্বাস্থ্য খাত হচ্ছে, সেইখানে তো আপনার দৈনন্দিন জনগণের যে দেখা, সেই দেখাটাতে তার এটা প্রমাণিত হতে হবে যে ঘুষ দিয়ে পুলিশ নিয়োগ হচ্ছে না। জনগণকে তো এটা দেখাতে হবে যে যে টাকা নিয়ে বাইরে পাচার করে দিচ্ছে, যে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি করছে, যে হলমার্কের কেলেঙ্কারি করছে, যে বিসমিল্লার কেলেঙ্কারি করছে, যে শেয়ার বাজারে কেলেঙ্কারি করছে, তাকে সামহাও শাস্তি পেতে হচ্ছে। এটা তো দেখাতে হবে, এবং সেটাই সুশাসনের প্রধান শর্ত। যতক্ষণ ওটা না হচ্ছে ততক্ষণ মানুষ কনভিন্স হচ্ছে না, এবং ততক্ষণ বিনিয়োগকারীও প্রাইভেট সেক্টর বলবে যে বেটা ওই বেটা যদি এত মানে প্রভাবশালী হয়ে পারে এবং বিনিয়োগ না করেও যদি সে
বাইরে টাকা পাচার করেও ভালো থাকতে পারে, তাহলে আমি কেন দেশে বিনিয়োগ করবো? কাজী আকরাম উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আমি অনুষ্ঠানে শেষ করব, তাই সমাপনী আমি শেষ বক্তব্য আপনারই সুযোগ থাকছে। আমি একটু শফিকুজ্জামান স্যারের কাছে আসতে চাই। স্যার, মানে এই বাজেটে অসংখ্য ভালো দিক আছে আমার কাছে মনে হয়েছে, যে সামাজিক নিরাপত্তা বা নারী শিক্ষা কিংবা নারীর কর্মসংস্থান বা ডিজিটাল বাংলাদেশ কিংবা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ বা মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা 10,000 টাকা ভাতা পাবেন। এটি কিন্তু একজন মানে নাগরিক হিসেবে আমার কাছে খুব গর্বের একটা ব্যাপার মনে হয়, যে এই ট্যাক্স আমরা দিচ্ছি সেই শ্রেষ্ঠ সন্তানদের হাতে পৌঁছবে। এটি কিন্তু অনেক একটা বড় ব্যাপার, এগুলো আমরা আলোচিত হতে দেখি না। না, এটা অত্যন্ত একটা মানে খুবই আশার খবর এবং খুবই আনন্দদায়ক খবর সবার জন্যই, যারা আমাদের দেশের জন্য সর্বোচ্চ মানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, যারা জীবন বাজি রেখে এই দেশটাকে স্বাধীন করেছিল, তাদেরকে যদি অবমূল্যায়ন করি তাহলে তো আমাদের কোনো ইয়ে থাকে না আর কি। আমরা এটা অত্যন্ত খবর, এবং বহুদিন পর একটা ভালো খবর দেওয়া হচ্ছে, এটা যে মুক্তিযোদ্ধাদের তাকে উপযুক্ত, আমি বললাম অর্থ দিলেই তাদেরকে মূল্যায়ন করা হবে না, তাদের অন্তত যে বেঁচে থাকার মতো ন্যূনতম একটা মজুরি এইমাত্র দেওয়া হলো আর কি। এটা অবশ্যই সব দিক থেকে মনে করে এটা প্রশংসার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে আরো কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে নারীর নিরাপত্তা খাতে। তারপর তবে একটা জায়গায় ভালো হতো যে শিক্ষা খাতটা কিন্তু যেভাবে আসা উচিত ছিল সেটা কিন্তু আমার মনে হয় সেইভাবে গুরুত্ব এবারও পায়নি আর কি। আমরা কিন্তু পাইনি, কেননা আমরা দেখেছি শিক্ষা খাতটা কিন্তু এখনো এটা কিন্তু আমি বলবো অবহেলিত। এখন হচ্ছে বাজেটে যে আমাদের যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা ছিল, যে আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার সময় আমাদের অন্তত 4% জিডিপি 4% দেওয়া হবে, কিন্তু দেখা যায় তখন ছিল 2.3%, এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমার মনে হয় শিক্ষা অনেক ক্ষেত্রে সরকার অনেক ভালো দিক আছে, যেটা দিলাম শিক্ষা ক্ষেত্রে কিন্তু যতটুকু আমাদের, আমরা একেবারে শেষ পর্যায়ে সেটা কিন্তু পাইনি। স্যার, আপনি 30 সেকেন্ড সময় পাবেন, তারপর আমি আকরাম স্যারকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। মানে আপনার যদি কোনো কিছু যুক্ত করার থাকে। এই বাজেটে সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি খাতের যে বিমুখতা সেটা দূর করা। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে আসছি। অর্থমন্ত্রী তার 27 পৃষ্ঠায় বলছেন বাজেট বক্তৃতার, তিনি বলছেন যে অনেক হয়েছে, একেবারে কোট আনকোট, যে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য 8টি প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পদ্মা সেতু, তারপর 4 লেন, সমুদ্র বন্দর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি বলবেন? তবে এটা প্ল্যান করা, বাজেট দেয়া, তার সাথে বড় কথা হলো বাস্তবায়ন কিভাবে হবে সেটা সেই পরিকল্পনা রাখা। তবে আমার ভালো লাগছে এই জন্য, যাদের কাছে আমরা সুশাসন চাই, যাদের কাছে বিচার চাই, তারা নিজেরাই যদি উপলব্ধি করেন যে সুশাসনের দরকার আছে, সুবিচারের দরকার আছে, সেটা আমরা এই উপলব্ধি থেকে আমার ভালো লাগছে, এবং আমি প্রত্যাশা করছি যে এই সরকারের কাছ থেকে আমরা সেটা পাবো, এবং সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেট বাস্তবায়িত হবে। তবে আমারই হলো শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় বাজেট অনেকেই আমরা আশা করি, তবে আমার ধারণা মানব সম্পদ উন্নয়নের বাজেট সবচেয়ে বেশি আসা উচিত, কেননা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা পাচ্ছি, এবং আমাদের দেশে 70% ইয়ং জেনারেশন, 70% মানে 8 কোটি 9 কোটি, এবং সারা বিশ্ব, আমি ওই যে একটা কথা আছে BCIM এর আমি চেয়ারম্যান, এটা আমি দেখেছি ভারত, চায়না এই দুইটা দেশ এবং জাপানের প্রধানমন্ত্রীর সাথে গেছিলাম, তাদের কিন্তু আমাদের দিকে নজর হলো আমাদের জনতা, আমাদের এফেক্টিভ, এন্টারপ্রাইজিং, ইজিলি ট্রেনেবল, ইজিলি অ্যাডাপ্টেবল যে জনতা, এইটার দিকে আমাদের নজর। তাই আমি বলবো যে এই সরকারের বাজেটে যেখানে যত পার্সেন্ট থাকুক না থাকুক, আমাদের মানে হিউম্যান রিসোর্সে টেকনিক্যালি সুইটেবল করতে হবে, এবং তারা ওই যে একটা করেছে স্কিল ডেভেলপমেন্ট হলো আমাদের মানব সন্তান স্কিল ডেভেলপমেন্ট। আশা করছি যে মানব স্কিল ডেভেলপমেন্টকে বেশি গুরুত্ব দিয়ে আমরা মানব সম্পদের উন্নয়ন করে আমাদের দেশের উন্নয়ন করব, এবং আমাদের ব্যবসায়ীদের একটা আস্থা ফিরিয়ে আনতে হবে যে আমরা ইনভেস্ট করলে এদেশে আমরা মানে ক্ষতিগ্রস্ত হব না, আমরা আমি সেই কথাটাই বলি যে আমরা আশাপ্রদ যে এই বাজেটের মাধ্যমে
যে আমাদের জিডিপি গ্রোথের টার্গেট, এই টার্গেট পূরণ হবে এবং এটা একটা ধারাবাহিক ভাবে এগিয়ে যাবে। 10 সেকেন্ড, একদম 10 সেকেন্ড বলছি। আমি বলছি নতুন প্রজেক্টের চাইতে যে সমস্ত প্রজেক্টগুলো চালু আছে এইগুলো আগে শেষ করা। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি সকাল 9:30 পুনরায় আমরা দেখিয়ে থাকি, দেখবেন আশা করি। বিদায় নিচ্ছি, শুভরাত্রি।